হঠাৎ এক সকালে ডক্টর রাজ নাগপালের ফ্ল্যাটের মধ্যেই তারই গার্লফ্রেন্ড রোশনির খুন হয়েছিল। আর পুলিশ খুনি সন্দেহ করে ডক্টর রাজ নাগপালকে অ্যারেস্ট করেছিল। গত পর্বে আমরা এটাও দেখেছিলাম পুলিশের হাতে একটি ভিডিও এসেছিল, আর ওই ভিডিও দেখে পুলিশ সন্দেহ করে যে ডক্টর রাজ নাগপাল একা নয়, রোশনির খুনের পিছে হয়তো রাজ নাগপালের স্ত্রী অঞ্জুরও হাত আছে। তবে তখনও পর্যন্ত কিন্তু পুলিশের হাতে মার্ডার ওয়েপনটি আসেনি। পুলিশ তখনও ময়লার ভাগানের মধ্যে ওই স্ক্যালপেলটি খুঁজে বেড়াচ্ছে। পরবর্তী পর্ব আমি সেখান থেকে শুরু করছি। রোশনির খুনের দায়ে ডক্টর রাজ নাগপালকে কারাগারে নেওয়া হয়েছে। অন্যদিকে পোস্টমর্টম শেষে রোশনির বডিটি সৎকার করতে নেওয়া হয়েছে। একদিকে রোশনির সৎকার করা হয়, অন্যদিকে রাজের কারাজীবন শুরু হয়। এর মধ্যে মাধবকে দেখা যায় শিবানীকে নিয়ে রোশনির সৎকার এসেছে। শিবানী জানতে চাচ্ছিল, স্যার এখানে আমরা কি করছি? মূলত মাধব এখানে রোশনির বিষয়ে জানতে এসেছে, কারণ মাধবের ধারণা এখানে হয়তো বা রোশনির খুব কাছের কাউকে সে পেতে পারে, আর সেখান থেকে কোনো লিড পেতে পারে। আবার আঞ্জুকেও দেখা যায় আরশের সাথে রোশনির সৎকার এসেছে। আর সৎকার শেষে তারা রোশনির মায়ের সাথে কথা বলতে গেলে রোশনির মা আঞ্জুকে বলছিল, আমার মেয়েটা বেঁচে থাকতে তো ওকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দাওনি, আর এখন ও সৎকারের সময় তোমরা এসে দাঁড়িয়ে আছো। যে পাপ তুমি করেছ তার জন্য তুমি ধুকে ধুকে মরবে, শুধু সেই দিনের অপেক্ষা করতে থাকো। এদিকে মাধব শিবানীকে নিয়ে ওই ব্যক্তির খোঁজ করছে যাকে তারা খুঁজছে। তবে এর মধ্যেই রত্না দীপকে নিয়ে আসে। মূলত গত পর্বে আমরা কিন্তু দেখেছিলাম যে দীপ যে বোকামি করেছিল তার জন্যে মাধব দীপকে তার থেকে দূরে রেখেছিল। তাই রত্না মাধবকে কনভিন্স করতে দীপকে নিয়ে এসেছে যে ভবিষ্যতে ও এরকম ভুল কখনই করবে না। এখন থেকে আপনি যেমনটা বলবেন ও সেভাবেই কাজ করবে। এরপর শিবানী মাধবকে রোশনির মা মোহিনীকে দেখিয়ে দেয় যে ইনি হচ্ছেন রোশনির মা, নাসিকে থাকেন। আর পাশে রোশনি যে হসপিটালে চাকরি করত ওই হসপিটাল সিনিয়র নার্স অ্যানি। আর এর মধ্যেই মাধব সেই ব্যক্তির খোঁজ পেয়ে যায় যাকে তারা খুঁজছিল। কারণ মাধবরা খেয়াল করে রোশনির সৎকারের ঠিক পাশেই দিগ্বিজয় নামে দাড়িওয়ালা এক ছেলে কান্না করছে। তাই এটা দেখেই মাধব বুঝতে পারে হয়তো বা এই ছেলেটি রোশনিকে ভালোবাসত। তাই মাধব বিজয়কে ফলো করতে শুরু করে, আর ফলো করতে করতে একটি পাড়ে পৌঁছে যায়। আর এরপর বিজয়ের সাথে কথা বলে মাধবরা জানতে পারে বিজয় মূলত রোশনির লাভার না, বিজয়ের সাথে রোশনির বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। মূলত রোশনি আর বিজয় রাজ নাগপালের ওই হসপিটালে চাকরি করত, সেখান থেকে তাদের ভালোবাসার শুরুটা হয়েছিল। আর সেই সুবাদে তারা একে অন্যকে ভালোবেসে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই রাজ রোশনিকে ইরার জন্য হায়ার করেছিল। প্রথমে বিজয় ভেবেছিল হসপিটালে এত রোগীর দেখভাল করার থেকে একজন রোগীর দেখভাল করে যদি একই পরিমাণ স্যালারি পাওয়া যায় তাহলে ক্ষতি কিসের। এজন্য বিজয় রাজি হয়েছিল। কিন্তু বিজয় আস্তে আস্তে বুঝতে পারে রোশনি তার থেকে দূরত্ব তৈরি করছে আর ডক্টর রাজ নাগপালের ঘনিষ্ঠ হচ্ছে। কারণ বিজয়ের কাছে ওই পরিমাণ অর্থ ছিল না যেমনটা রোশনির প্রয়োজন ছিল। তাই রোশনি একসময় বিজয়ের থেকে সব সম্পর্ক ছিন্ন করেছিল। বিজয়ের সাথে কথা বলে এটাও জানা যায় আজ থেকে ৬-৭ মাস আগে বিজয় রোশনিকে শেষ দেখেছিল, আর এরপর আজই দেখছে। অন্যদিকে গৌরীকে দেখা যায় রোশনির বাড়িতে তল্লাশি করতে গিয়েছে। আর সেখানে তল্লাশি করতে করতে রোশনির ডয়ারের মধ্যে একটি ঘড়ির বক্স পায়। এটা খুবই দামি একটি ঘড়ির বক্স, দেখেই মনে হচ্ছে এটা রোশনিকে গিফট করা হয়েছে। আর ওই বক্সের মধ্যে একটি হসপিটালের ব্যান্ড পাওয়া যায়, আর এটা একটি ম্যাটারনিটি ক্লিনিকের ব্যাচ। গৌরীর আর বুঝতে বাকি থাকে না রোশনি ওই হসপিটালে অ্যাডমিট ছিল। আবার এদিকে লেখা অফিসে এলে লেখার সিনিয়র তাকে জানায় লেখাকে তারা স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে এই কেসে নিয়োগ দিচ্ছে। তবে লেখাকে সে শর্ত দিয়ে দেয়, তুমি যেমনটা চেয়েছিলে তুমি পাচ্ছ, তবে তুমি যদি হেরে যাও তার মূল্য তোমাকে চুকাতে হবে। অন্যদিকে গৌরী ওই হসপিটালে গিয়ে জানতে পারে রোশনি 9 মাসের প্রেগনেন্ট ছিল, আর 2 মাস আগে এই হসপিটালে এসে রোশনি অ্যাবর্শনও করিয়েছিল। তবে গৌরী জানার চেষ্টা করে ওই সময় রোশনির সাথে ডক্টর রাজ নাগপাল এসেছিল কিনা। তবে ক্লিনিকের কেউই সেটা বলতে পারছে না। তবে রোশনির প্রেগনেন্টের ব্যাপারে আরও তথ্য জানতে গৌরী রোশনির বন্ধু সিনিয়র নার্স অ্যানির সাথে দেখা করে। তবে রোশনির প্রেগনেন্টের বিষয়ে অ্যানি জানায় যে আমি তো ওর প্রেগনেন্সির বিষয়ে কিছুই জানতাম না, আর কবে অ্যাবর্শন করেছে সেটাও তো জানি না। তবে অ্যাবর্শনের ডেট 21 জুলাই জানার পর অ্যানি বলছিল ওই সময় হঠাৎ করে রোশনি কাজের থেকে অ্যাবসেন্ট ছিল। ওই সময় হঠাৎ করে রোশনির খোঁজখবর পাচ্ছিলাম না। আমি ভাবছিলাম হয়তো রোশনি অসুস্থ হতে পারে। তাই আমি তার 1 সপ্তাহ পর রোশনির সাথে দেখা করতে রোশনির বাসায় গিয়েছিলাম। আমি গিয়ে দেখলাম রোশনি অনেক আপসেট, বসে বসে কাঁদছে। তবে এক্স্যাক্টলি কী হয়েছিল রোশনি আমার সাথে শেয়ার করেনি। এরপর কয়েকদিন ও গায়েব ছিল। যখন ফিরে এসেছিল মনে হচ্ছিল ওর সাথে কিছুই হয়নি। ও যেহেতু আমার সাথে শেয়ার করেনি তাই আমিও এই ব্যাপারে ওকে আর কোনো প্রশ্নই করিনি। অন্যদিকে পুলিশ ওই ময়লার ভাগারে তল্লাশি করে একটি পলিথিনের মধ্যে
ওই স্ক্যালপেলটি খুঁজে পায়, যেটা ডক্টর রাজ নাগপাল অ্যাওয়ার্ড হিসেবে পেয়েছিল। আর এত তাড়াতাড়ি ওই মার্ডার ওয়েপনটি পাওয়ায় গৌরীকেও সবাই বাহবা দিচ্ছে, কারণ কেউ তো কল্পনাও করেনি ওই ময়লার ভাগাড়ের মতো এত বিস্তৃত জায়গায় খুঁজে তারা মার্ডার ওয়েপন পেয়ে যাবে, আর এত কম সময়ের মধ্যে। সিন চলে যায় আঞ্জুর ফ্ল্যাটে। রাজের মা গুরমিত আঞ্জুর সাথে কথা বলছে। মূলত গুরমিত রাজের সাথে দেখা করতে যাবে, তাই সাথে ইরাকেও নিয়ে যেতে যাচ্ছিল। গুরমিত আঞ্জুকেও বোঝায় ভাঙা পরিবারটাকে জোড়া লাগানোর এটাই একমাত্র সময়, তাই সময়টাকে আঞ্জুর কাজে লাগানো উচিত। তাই গুরমিতের কথা শুনে আঞ্জুও যেতে রাজি হয়। আর ঠিক এর মধ্যেই টিভিতে ওই স্ক্যালপারটি পাওয়ার নিউজ প্রকাশ হয়। আর এটা দেখা মাত্রই আঞ্জু গুরমিতকে গোপনে কিছু কথা বলে। আর মার্ডার ওয়েপনটি পাওয়ার পর থেকেই আঞ্জুর কেমন যেন হাত পা কাঁপতে শুরু করে। আঞ্জু খুবই চিন্তিত হয়ে পড়ছিল, তাই আঞ্জু দ্রুত একটি চেক লিখে বাড়ি থেকে বের হয়ে যায়। আবার ওই মার্ডার ওয়েপনটি পাওয়ার খবর পেয়েই মাধব রাজ নাগপালের সাথে দেখা করে এবং তাকে এটাও বুঝিয়ে বলে যে এখন তাদের এই কেসটি খুবই কমপ্লিকেটেড হয়ে পড়বে। তবে মাধব রাজের কাছে এটাও জানতে চায় যে আপনার সাথে রিলেশনশিপে থাকার আগে রোশনির আরও কারোর সাথে রিলেশন ছিল কিনা, বা রোশনির বিষয়ে আপনি স্পেসিফিক আর কি জানেন, কারণ এখন রোশনির বিষয়ে জানাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে গৌরী হসপিটাল থেকে রোশনির অ্যাবর্শনের সব তথ্য নিয়ে থানায় ফিরে হাঁস আর লেখাকেও অ্যাবর্শনের বিষয়টি জানায়, কারণ এটা এখন তাদের কাছে সবথেকে বড় লিড। আবার আঞ্জুকে দেখা যায় মন্দিরার কাছে এসেছে। মন্দিরা আঞ্জুকে দেখেই বলছিল শিবানী তো বাড়িতে নেই, কিন্তু আঞ্জু বলে আমি শিবানীর কাছে নয়, আমি আপনার সাথে দেখা করতে এসেছি। অঞ্জু মন্দিরাকে বলে আপনি নিশ্চয় আমার স্বামীর খুনের কেসের বিষয় শুনেছেন। ওই কেসে পুলিশ মার্ডার ওয়েপন পেয়েছে, আর এখন আমার ভয় হচ্ছে পুলিশ যে কোনো সময় আমাকে অ্যারেস্ট করতে পারে। কিন্তু মন্দিরার কথা, পুলিশ আপনাকে কেন অ্যারেস্ট করতে আসবে? অঞ্জু বলে কারণ যে ময়লার ব্যাগের মধ্যে ওই স্ক্যালপেলটি পাওয়া গেছে ওই ব্যাগটি আমার ছিল, আর ওই পলিথিনের মধ্যে অঞ্জুর নামে একটি মানি রিসিপ্টও রয়েছে। তাই অঞ্জুর ধারণা পুলিশ যে কোনো সময় তাকে অ্যারেস্ট করতে পারে, আর সে অ্যারেস্ট হলে তার একজন লয়ার প্রয়োজন পড়বে। এজন্য মূলত অঞ্জু মন্দিরাকে তার কেসটি লড়তে অনুরোধ করে। আর অঞ্জুর অনুরোধে মন্দিরা অঞ্জুর কেসটি লড়তে রাজি হয়ে যায়। সিন চলে যায় মাছের বাজারে। আমাদেরকে কমলাকে দেখানো হয়। কমলা প্রতিদিনের মতো মাছ কিনতে এসেছে। তবে আজও মাছ কিনতে এসে কমলার সেই দিনের কথা মনে পড়ে যেদিন কমলা মাছ কিনে ওই ফ্ল্যাটে গিয়েই রাজের কোলের মধ্যে রোশনির বডিটি দেখেছিল। তবে কমলার আজ মনে পড়ে অঞ্জু যখন কমলাকে ইরার কাছে যেতে বলেছিল, কমলা ইরার রুমে যাওয়ার সময় রোশনির ডেড বডির পাশে ওই গোল্ড স্ক্যালপেলটি দেখতে পেয়েছিল। আর এই সব মাথায় আসতেই কমলা মাছ বাজারের মধ্যেই বেহুশ হয়ে যায়। সিন চলে যায় থানায়। জিজ্ঞাসাবাদের জন্য অঞ্জুকে আনা হয়েছে। হার্ষ এবং গৌরী একসাথে অঞ্জুকে জিজ্ঞাসাবাদ করছিল। রোশনি এবং রাজের সম্পর্কের বিষয়ে জানতে চাইলে অঞ্জু বলছিল ওদের মধ্যে কি চলছিল না চলছিল তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি তো সেপারেট হয়ে গেছি। তবে হার্ষের কথা, আপনাদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি, আপনার কোনো লয়ারের কাছেও যাননি, আবার কোনো ডকুমেন্টসও ফাইল করেননি। এর মধ্যে আপনার স্বামী অন্য কোনো মেয়ের সাথে আপনার চোখের সামনেই সম্পর্কে জড়িয়ে পড়েছে। এমনও তো হতে পারে আপনার সেটা সহ্য হচ্ছিল না। তারপর আবার গৌরী পার্কিং লটে কারের মধ্যেকার ওই ফটোটি দেখায়, যেটা পার্টির রাতের 3 সপ্তাহ আগের ঘটনা। গৌরীর ধারণা রোশনি যখন খুন হয় অঞ্জুও তখন রাজের সাথে ওই ফ্ল্যাটেই ছিল, আর রোশনি ওই স্ক্যালপেলটি নিজের ময়লার ব্যাগে ফেলে কমলার আসার অপেক্ষায় নিজের ফ্ল্যাটে বসেছিল। আর মার্ডার ওয়েপনটি যেহেতু তার ময়লার ব্যাগের মধ্যে পাওয়া গেছে, তাই গৌরীর আর রোশনির খুনের কো-অ্যাকিউজড হিসেবে অঞ্জুকে অ্যারেস্ট করে। আর অঞ্জুর অ্যারেস্টের খবর পেয়ে মাধব এবং শিবানী থানায় আসে। আর এসে দেখে তাদের আগে মন্দিরা এসেছে। আর মন্দিরা থেকে যখন জানতে পারে অঞ্জু মন্দিরাকে তার লয়ার হিসেবে নিয়োগ দিয়েছে, এটা জানার পর মাধবরা বড় একটি ঝটকা খায়। এরপর মন্দিরা অঞ্জুর সাথে দেখা করে অঞ্জুকে বলে আপনি যদি আপনার স্বামীকে বিন্দুমাত্র সাপোর্ট করার চেষ্টা করেন তাহলে জজ ভাববে আপনি এবং আপনার স্বামী মিলেই রোশনিকে খুন করেছেন, আর এর জন্য দুজনকেই জেলে যেতে হবে। আর আপনি যদি শুধু নিজের কথা চিন্তা করেন তাহলে আমি আপনাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। তখন রাত জেলে যাবে আর আপনি আপনার মেয়ের কাছে ফিরে আসতে পারবেন। তার মানে দাঁড়াচ্ছে অঞ্জুকে এখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে হলে রাজের বিরুদ্ধে লড়তে হবে। আবার মাধবরাও রাজের সাথে দেখা করে রাজকেও জানিয়ে দেয় অঞ্জু তার জন্য নতুন একজন লয়ার হায়ার করেছে, তাই এখন তাদেরকে শুধুমাত্র লেখার সাথে নয় মন্দিরার সাথেও লড়তে হবে। আর মন্দিরার লেখা দুজন মিলেই রাজকেই দোষী সাব্যস্ত করার চেষ্টা করবে। সিন চলে যায় রাতে। মন্দিরা অঞ্জুর কেসটি নেয়। শিবানী মন্দিরার উপর বেশ রেগে আছে। অবশ্য মন্দিরার কথা, এটা তাদের প্রফেশন, দুজনই যেহেতু লয়ার তাই তারা যে কোনো সময় যে কোনো ক্লায়েন্টের কেসই লড়তে পারে, আর তাদের প্রফেশন তাদেরকে এই অধিকারটা দিয়েছে। অন্যদিকে হার্ষ রাজের সাথে দেখা করে এবং রাজকে বোঝায় তোমার অনেক আগেই স্বীকার করে নেওয়া উচিত ছিল। নিশ্চয়ই তুমি তোমার মেয়েকে অনেক ভালোবাসো,
তুমি যদি কোর্টে সবকিছু স্বীকার করে নাও তাহলে তোমার ওয়াইফ মুক্তি পাবে, আর তোমার ওয়াইফ তোমার মেয়ের দেখভাল করতে পারবে। তাই নিজের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি কাল কোর্টে সবকিছু স্বীকার করে নেবে। সিন চলে যায় পরবর্তী দিন। রাজ আর অঞ্জুকে কোর্টে তোলা হয়েছে। হার্ষ ধারণা করছে রাজ হয়তোবা সব স্বীকার করে নেবে, কিন্তু জাজ যখনই রাজের বিরুদ্ধে থাকা অভিযোগের কথা জানতে চায়, রাজ নিজেকে ইনোসেন্ট দাবি করে। একইভাবে অঞ্জু নিজেকে ইনোসেন্ট দাবি করে। আর এরপরই তাদের কেসের ট্রায়াল শুরু হয়। সিন চলে যায় তাদের প্রথম ট্রায়ালের দিন। অঞ্জু আর রাজকে কোর্টে আনা মাত্রই একদিকে মাধব, অন্যদিকে মন্দিরা, দুজনই রাজ এবং অঞ্জুকে ভালো করে বোঝাচ্ছে যে এখানে তারা একে অন্যের বিপরীতে, মানে একজন আরেকজনের বিরুদ্ধে লড়ছে। তাই জাজের সামনে কোনোভাবেই নিজেদের কন্ট্রোল হারানো যাবে না। যে যেভাবেই প্রশ্ন করুক না কেন তাদেরকে খুব শান্ত হয়ে সেগুলোর উত্তর দিতে হবে, কারণ তাদের ইমোশনের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। এরপর ট্রায়াল শুরু হলে লেখা প্রথমেই রাজ এবং অঞ্জুর বিরুদ্ধে রোশনির খুনের অভিযোগ তোলে, যে রাজ এবং অঞ্জু সেপারেট থাকায় রাজ ওই সময়টা রোশনিকে ব্যবহার করেছে। ততদিন পর্যন্ত ব্যবহার করেছে যতদিন পর্যন্ত তার প্রয়োজন ছিল। আর আস্তে আস্তে রাজের সাথে অঞ্জুর সম্পর্কটা যখন আবার জোড়া লাগতে শুরু করে, ঠিক তখনই অঞ্জু এবং রাজ খুব শান্তভাবে প্ল্যান করে রোশনিকে তাদের রাস্তা থেকে সরাতেই রোশনিকে তারা খুন করেছে। কারণ তাদের স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স নেওয়ার কোনোরকম কোনো ইচ্ছাই ছিল না। তাই লেখা রাজ এবং অঞ্জুকে দোষী সাব্যস্ত করতে সর্বোচ্চ চেষ্টা করবে। আবার মাধবও কোর্টকে বলে ডক্টর রাজ নাগপাল শহরের বড় একজন সার্জন, তার একমাত্র মেয়ের দেখাশোনা করানোর জন্য রোশনিকে রেখেছিল। আর রোশনির সাথে তার অ্যাফেয়ার হয়েছিল এটা সত্যি, কিন্তু প্রসিকিউশন যেমনটা অভিযোগ করছে যে ডক্টর রাজ নাগপাল ওই দিন সকালে রোশনির খুন করেছে, এটা শুধুমাত্র তাদের ধারণা। তারা একজন ডক্টরকে একজন ক্রিমিনাল হিসেবে দেখছে, কারণ ওই সময় ডক্টর রাজ নাগপালের সামনে রোশনি একজন ভিকটিম ছিল। কারণ রাজ নাগপাল ওই সময় রোশনিকে বাঁচানোর চেষ্টা করেছে, আর এটা একজন ডক্টরের দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়েই ডক্টর রাজ নাগপাল আজ সমাজের চোখে বা সবার চোখে খুনি বনে গেছে। আবার মন্দিরাও কোর্টকে বলে ডক্টর রাজ নাগপালের সাথে অঞ্জুর অতীত জড়িত থাকার কারণেই অঞ্জুকে এই কেসের সাথে জড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ অঞ্জুর আইডেন্টিটি এখনও রাজ নাগপালের সাথে জড়িত। তাই মন্দিরা সর্বোচ্চ চেষ্টা করবে অঞ্জুকে নির্দোষ প্রমাণ করতে। এরপর লেখা এই কেসের তদন্তকারী কর্মকর্তা গৌরীকে ডাকে। ওই দিন সকালের ঘটনা থেকে শুরু করে ওই মার্ডার ওয়েপন পাওয়া পর্যন্ত যা যা ঘটেছিল গৌরী এবং এএসআই রবি কোর্টকে সব কিছুই জানায়। আবার কোর্টে মার্ডার ওয়েপন হিসেবে ওই স্ক্যালপেলটিও সাবমিট করা হয়, কারণ ওই স্ক্যালপেলের সাথে যে ব্লাড পাওয়া গেছে সেটা রোশনির ডিএনএর সাথে ম্যাচ করছে। তার মানে এটাই সেই মার্ডার ওয়েপন। আর গৌরীরা এটাও জানায় এই মার্ডার ওয়েপনটি অঞ্জুর ময়লার ব্যাগের মধ্যে পাওয়া গেছে। এরপর লেখা রাজদের অ্যাপার্টমেন্টের সিকিউরিটিদের স্টেটমেন্টও নেয়। তারাও জানায় প্রতিদিন রাত যে সময় জগিংয়ে যায় ওই দিনও সেই সময়টিতে গিয়েছিল, তবে অন্যান্য দিনের আগেই রাজ ফ্ল্যাটে ফিরে এসেছিল। এরপর মাধব গৌরীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মাধব গৌরীর কাছে জানতে চায় ডক্টর রাজ নাগপাল ওই স্ক্যালপেলটি দিয়েই রোশনিকে খুন করেছে, এটা কি কেউ দেখেছে? গৌরী জানায় না, এমনটা কেউ দেখেনি। মাধবের কথা, তাহলে এমনটা তো হতে পারে যে ডক্টর রাজ নাগপাল জগিং থেকে ফেরার আগেই অন্য কেউ ওই স্ক্যালপেলটি দিয়ে রোশনিকে খুন করে পালিয়ে গেছে। গৌরীর কথা, আমাদের তদন্তে আমরা এমন কিছুই পাইনি। মাধব তখন সিসিটিভি ক্যামেরার কথা বলে, সাথে এটাও বলে ওই বিল্ডিংয়ের যতগুলো সিসিটিভি ক্যামেরা ছিল তার মধ্যে একটি সিসিটিভি ক্যামেরা কাজ করছিল না। তো এমনটাও তো হতে পারে কিলার ওই সিসিটিভি ক্যামেরার নিচ দিয়ে পালিয়েছে। গৌরীর কথা, একটা ক্যামেরা থেকে বাঁচলেও বাকি ক্যামেরাগুলোতে দেখা যাওয়ার কথা, এমনটা আমরা কিছু দেখতে পাইনি। তবে মাধবের কথা, অঞ্জুও তো তার সামনে ফ্ল্যাটে থাকতো। অঞ্জু কেন আপনাদের সাসপেক্ট লিস্টে আগে আসেনি? অঞ্জু তখনও তো সাসপেক্ট হতে পারত। গৌরীর কথা, ডক্টর রাজ নাগপালের শরীরে যেমনটা রক্ত লেগেছিল আর তাকে যে অবস্থায় পাওয়া গিয়েছিল তাতে স্পষ্টই বোঝা যাচ্ছিল রোশনির সামনে থেকে রোশনিকে অ্যাটাক করেছিল। মাধবের কথা, সে একজন ডক্টর, তার সামনে যদি এমন কোনো ভিকটিম থাকে সে তো সাহায্য করতে যাবে, আর তখন তার শরীরে রক্ত লাগার কথা। গৌরীর কথা, ডক্টর রাজ নাগপাল ব্যতীত অন্য কারো শরীরে রক্তের চিহ্ন পাওয়া যায়নি। মাধবের কথা, গৌরী শুধুমাত্র রাজ নাগপালের শরীরে রক্তের দাগ দেখে তাকে খুনি হিসেবে ধরে নিয়েছে। ওই সময় রাজকে যদি কলার দোকানের পাশে দেখত তাহলে রাজকে কলার ব্যবসায়ী হিসেবে বলতো। মাধব কোর্টকে চারা আহুজার কেসের কথা বলে, যেটা আমরা সিজন 3-তে দেখেছিলাম। ওই সময় গৌরী এবং হার্ষের ভুল সন্দেহের কারণে একটি ছেলেকে তার মূল্য দিতে হয়েছিল। মাধব ওই কেসের বিষয়টি মনে করিয়ে দেয় যে এমন ভুল গৌরীর দ্বারা প্রথম হয়নি, আগে ওটা করেছে, তাই এখানেও তারা সেম ভুলটি করছে। এরপর মন্দিরা এসে গৌরীর কাছে জানতে চায় পুলিশকে খুনের বিষয়ে প্রথম কে কল করেছিল। গৌরী বলে অঞ্জু কল করেছিল। মন্দিরা বলে
অঞ্জু একজন সচেতন নাগরিক হিসেবে এমন ইনসিডেন্ট দেখা মাত্রই পুলিশকে কল করেছে। আর যদি আসে মার্ডার ওয়েপনের কথা, আমরা সচরাচর আমাদের ময়লার ব্যাগ সকালবেলা আমাদের করিডোরে রেখে দিই, যাতে করে বর্জ্য ব্যবস্থাপনার লোকেরা এসে সেখান থেকে নিয়ে যেতে পারে। আর এই সুযোগটি হয়তো বা খুনি ব্যবহার করেছে। করিডোরের মধ্যে অঞ্জুর ময়লার ব্যাগ পেয়ে সেখানে ওই মার্ডার ওয়েপনটি ফেলে গেছে। আর এটা খোদ রাজ নাগপালও হতে পারে। তবে মন্দিরা যেমনটা বলছে, এমনটা ঘটারও পসিবিলিটিস কিন্তু আছে। সেটা গৌরীকেও স্বীকার করতে হচ্ছে। এরপর লেখা এই কেসের উইটনেস কমলাকে ডাকে। আর কমলাও জানায় ওই দিন সকালে কমলা আসলে কি কি দেখেছিল। তবে কমলার স্টেটমেন্টে কমলা এমন একটি বিষয়ের কথা বলে যেটা শোনার পর পুরো কোর্টে থাকা সবাই চমকে ওঠে। কারণ কমলা বলে, ওই সময় আমি রোশনি দিদির পাশে ওই স্ক্যালপারটি দেখেছিলাম। আর এরপরই জাজ মাধব, লেখা এবং মন্দিরাকে তার চেম্বারে ডাকে। মাধবের কথা, কমলা তার কোনো স্টেটমেন্টেই ওই স্ক্যালপারটির কথা বলেনি। এখন হঠাৎ করে কিভাবে বলছে? প্রসিকিউশন হয়তোবা তাকে দিয়ে বলাচ্ছে। অবশ্য লেখার কথা, আমিও এই স্ক্যালপারের বিষয় আগে জানতাম না। তবে কিছুদিন আগে মাছ বাজারে মাছ কিনতে গিয়ে ওই দিনের কথা তার মনে পড়ে গেছে। আর তখনই তার স্ক্যালপারের বিষয়টি মাথায় আসে। আর এমনটা হতেই পারে যে 2-3 মাস আগে কিছু দেখেছে, ভুলে গিয়েছিল, হঠাৎ করে তার আবার সব কিছু মনে পড়েছে। অনেক ক্ষেত্রে মানুষের 1 বছর পরও অনেক কিছু মনে পড়ে, তেমনটা তারও মনে পড়েছে। সে তার স্টেটমেন্ট বদলাচ্ছে না, সে তার সঠিক স্টেটমেন্ট দিচ্ছে যেটা তার মনে পড়েছে। এই জন্য কোর্ট এই বিষয়টা মাথায় রেখে কমলার স্টেটমেন্টটি গ্রহণ করে আর এরপর নতুন একটি ডেট দিয়ে দেয়। তবে কমলার এই স্টেটমেন্টের পর কেসটি আরও বেশি ডিফিকাল্ট হয়ে গেল। কারণ লেখা এখন এটাই প্রমাণ করার চেষ্টা করবে রাজ নাগপাল রোশনির খুন করেছে আর অঞ্জু ওই মার্ডার ওয়েপনটি লুকিয়েছে। আর এই জন্যই মাধব রাজের সাথে দেখা করে। অবশ্য রাজ বলে কমলা যা বলছে মিথ্যা বলছে, কারণ ওই সময় স্ক্যালপেল ওখানে ছিল না। মাধবের কথা ধরুন সেখানে ছিলই, কিন্তু কেসের এমন মুহূর্তে এসে কমলা তার স্টেটমেন্ট বদলাচ্ছে। এখানে কমলার বিরুদ্ধে একটা সন্দেহ সৃষ্টি করছে। এজন্য মাধব রাজের কাছে জানতে চায় কমলার বিহেভিয়ার কেমন ছিল, বা ওর সাথে আপনার এমন কোনো কিছু হয়েছিল কিনা, ভালো করে মনে করে দেখুন। তখন রাজ একটু চিন্তা ভাবনা করে মাধবের সাথে একটি ঘটনার কথা শেয়ার করে। সিন চলে যায় পরবর্তী ট্রায়ালের দিন। কমলার গত দিনের স্টেটমেন্টের উপর ভিত্তি করে মাধব কমলার রিএক্সামিন শুরু করে। আর এরপর কমলা জানায় কমলা রাজ নাগপালের বাড়িতে 6 বছর যাবৎ কাজ করে। কমলার মতে রাজদের পরিবারের সাথে তার খুব ভালো সম্পর্ক। মাধবের প্রশ্নে আরও উঠে আসে কমলার 1 ছেলে 1 মেয়ে। ছেলের বয়স 17 বছর। ছেলেটি গত বছরই মণিপালের বড় একটি ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছে, আর সেখানের 1 বছরের টিউশন ফি 9 লাখ টাকা। এই প্রসঙ্গটি তোলার মূল উদ্দেশ্য হচ্ছে ওই ঘটনার কিছুদিন আগে কমলা তার ছেলের টিউশন ফি এর জন্য রাজের কাছে 9 লক্ষ টাকা লোন চেয়েছিল, কিন্তু এত বড় অ্যামাউন্ট শুনে রাজ তখন নিষেধ করে দেয়। মাধব মূলত বোঝাতে চাচ্ছে যে একমাত্র ছেলে এত বড় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সুযোগ পেল, কিন্তু টাকার অভাবে তাকে ভর্তি করাতে পারছিল না। আবার ওই সময় রাজ তাকে সাহায্য করেনি, তাই রাজের উপর কমলার রাগ থাকাটা স্বাভাবিক। তাই সুযোগ বুঝে হয়তোবা রাজের উপর সেই রাগ ছাড়তেই কমলা ওই দিন স্ক্যালপালের বিষয়টি বলেছে। অবশ্য কমলার কথা, আমার তার উপর রাগ ঠিকই আছে, কিন্তু আমি মিথ্যা বলিনি। মাধব তখনও কমলার থেকে কথা বের করতে বারবার কমলাকে বলছে, ওই দিন যদি রাজ টাকা দিত তাহলে আজ আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তো, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ সবকিছু তার কারণে নষ্ট হয়ে গেল। বারবার এভাবে বলায় কমলা একসময় বলে দেয় যে আমার ছেলে তো এমনিতে ইঞ্জিনিয়ার হবে। মাধবের কথা টাকা কোথায় পেলেন? তখন কমলা জানায় টাকা তো অঞ্জু দিদি দিয়েছে। আর এরপর মাধব কোর্টকে বলে অঞ্জু কমলাকে তার ছেলের টিউশন ফি হিসেবে 29 সেপ্টেম্বর 9 লক্ষ টাকা দিয়েছিল। আর 29 সেপ্টেম্বরই পুলিশের স্ক্যালপালটি অঞ্জুর ময়লার ব্যাগের মধ্যে পেয়েছিল। যে কমলা এতদিন ওই স্ক্যালপালের বিষয়ে কিছু বলল না, যেদিন স্ক্যালপাল পেল আর তার ছেলের টিউশন ফি হিসেবে 9 লক্ষ টাকা অঞ্জুর থেকে পেল, তারপরই কমলা ঘরের মধ্যে স্ক্যালপালটি দেখার বিষয় বলল। তার মানে এটা স্পষ্ট প্রমাণ হয়ে যাচ্ছে অঞ্জুর টাকা পাওয়ার পরই কমলা স্ক্যালপালের বিষয়টি সামনে এনেছে। আর এই জন্যই মাধব কোর্টের কাছে অনুরোধ করে কমলা যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট যেন কোর্ট যেন গ্রহণ না করে। অবশ্য জাজও বলে এই কেসের ফাইনাল জাজমেন্টের সময় কমলার স্টেটমেন্ট গ্রহণ করা হবে না। আর এরপরে আমরা বুঝতে পারি আঞ্জু যে কমলাকে টাকা দিয়েছিল এই বিষয়টি রাজও জানত না। রাজও এখন বুঝতে পারছে আঞ্জু হয়তোবা নিজেকে বাঁচাতেই কমলাকে টাকা দিয়ে ঘরের মধ্যে স্ক্যালপালের বিষয়টি বলতে বলেছে, যাতে রাজ ফেসে যায়। আবার এদিকে তদন্তকারী টিম এতদিন শুধু রাজের উপর ফোকাস করেছে, এখন তার স্পষ্ট বুঝতে পারছে শুধু রাজের উপর ফোকাস করলে হবে না, তাদেরকে ওই পরিবারের সবার উপর ফোকাস করতে হবে। আর এই পরিবারের একটি স্বভাব তাদের চোখে পড়েছে, তা হচ্ছে এই পরিবার তাদের যে কোনো কিছু সমাধান করতে
টাকা ব্যবহার করে। অন্যদিকে কমলাকে টাকা দেওয়ার বিষয় জানতে পেরে মন্দিরা অঞ্জুর সাথে দেখা করে জানতে চায়, তুমি আগে কেন টাকার বিষয়টা আমাকে বলনি। অবশ্য অঞ্জুর কথা, পুলিশ যখন আমার ময়লার ব্যাগ থেকে ওই স্ক্যালপেলটি পেল তখন আমি ভয় পাচ্ছিলাম যে পুলিশ হয়তোবা এজন্য আমাকে সন্দেহ করবে। তাই আমি ভেবেছিলাম কমলাকে সাহায্য করলে কমলা হয়তোবা আমাকে সাপোর্ট করবে। অবশ্য মন্দিরা শুধু বলে যায়, এরপর থেকে আমাকে যা কিছু বলবেন পুরো সত্যিটা বলতে হবে, না হলে আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। সিন চলে যায় পরবর্তী হেয়ারিংয়ের দিন। আঞ্জুদের ফ্যামিলি ফ্রেন্ড ফাতিমাকে ডাকা হয়। আর ফাতিমার স্টেটমেন্টে ফাতিমা জানায়, পার্টির রাতে রোশনি যখন পার্টিতে এসেছিল তখন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু অঞ্জু আসার পর থেকে রোশনির মধ্যে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। আঞ্জু যেভাবে সবার সাথে কথা বলছিল, রাজের সাথে যেভাবে অ্যাপ্রোচ করছিল, সবকিছু দেখে রোশনি কেন যেন সহ্য করতে পারছিল না। আবার পার্টিতে যখন কেক কাটা হচ্ছিল, রোশনি সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে বারবার ড্রিঙ্ক করছিল। ফাতিমার কথা রোশনিকে দেখে তখন মনে হচ্ছিল রোশনি অঞ্জু আর রাজের মধ্যে সম্পর্কটা কেন যেন মেনে নিতে পারছিল না। রোশনি এতটাই মদ্যপ ছিল, রোশনি একসময় ডান্স করতে শুরু করে। আর রাজ রোশনিকে থামাতে গেলে রোশনি সবার সামনেই কেমন যেন উদ্ভট আচরণ শুরু করে। এক পর্যায়ে রাজ রোশনিকে তার রুমে নিয়ে যায়। আর এর কিছুক্ষণ পর রোশনি রুম থেকে বের হয়ে সোজা চলে যাচ্ছিল। আঞ্জু তখন রোশনিকে থামাতে চেষ্টা করলে রোশনি শুধু আঞ্জুকে বলে যায়, তোমাদের মধ্যে কি চলছে আমি সবই জানি। আর রোশনি চলে যাওয়ার পর আঞ্জুও রাজের রুমে গিয়েছিল এবং কিছু সময় পর আঞ্জুও পার্টি থেকে চলে যায়। মূলত পার্টিতে ওই রাতে যে ঘটনাগুলো ঘটেছিল তার উপর ভিত্তি করে ফাতিমার কথা রাজ আর আঞ্জুকে সেপারেট মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ওরা স্বামী স্ত্রী। আর রোশনি এই বিষয়টা ভালো করে নোটিস করতে পারছিল, এর জন্যই মূলত ওই সমস্যাটা তৈরি হয়েছিল। এরপর মন্দিরা ফাতিমার ক্রস এক্সামিন করতে এসে মন্দিরা বোঝানোর চেষ্টা করে ওই রাতে রোশনির সাথে আঞ্জুর কোনোরকম কোনো কিছু ঘটেছিল কিনা। যদি না ঘটে থাকে তাহলে রোশনি যখন চলে যাচ্ছিল আঞ্জু তো রোশনিকে থামানোর চেষ্টা করছিল। এরপর মাধব ক্লোজ এক্সামিন করতে এসে ফাতিমার কাছে জানতে চায়, পার্টিতে ওই রাতে ওই ঘটনার পর রাত যখন রোশনিকে তার রুমে নিয়ে গেছিল তখন কি আপনি সেখানে ছিলেন, বা রোশনি কি বের হয়ে বলেছিল আপনাকে যে রোশনির সাথে রাজের ঝামেলা হয়েছে? আর রাজ এবং অঞ্জুকে দেখে রোশনির মধ্যে যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছিল, রোশনিও কি সেই বিষয় আপনার সাথে শেয়ার করেছিল? ফাতিমা বলে, না, আমরা দেখে অনুমান করেছি। মাধবের কথা, রোশনি যদি আপনার সাথে সেই বিষয়ে কিছু শেয়ার না করে থাকে তাহলে আপনার এরকম অনুমান করে বলা একদমই ভিত্তিহীন। এরপর রোশনির সাথে কাজ করা রাজের হসপিটাল হেড নার্স অ্যানিকে ডাকা হয়। আর অ্যানির তথ্য মতে রাজ আর রোশনির সম্পর্কের কথা অ্যানি আগে থেকে জানত। তবে অ্যানি বহুবার রোশনিকে সাবধান করেছে যে রাজের সাথে সম্পর্কটা হয়তো তার টিকে থাকবে না, কারণ রাজ বিবাহিত, তার উপর তার স্ত্রীকে ডিভোর্সও দেয়নি। অ্যানি এটাও জানায় রোশনি তার সাথে এটাও শেয়ার করেছে রাজের সাথে যখনই সে আঞ্জুর ডিভোর্সের বিষয়ে কথা বলতো রাজ বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। আর এর জন্যই অ্যানির একসময় মনে হচ্ছে তাদের সম্পর্কটা হয়তোবা টিকে থাকবে না। এমনকি অ্যানি এটাও জানায় ইরার প্রতি আঞ্জুর মাতৃত্ববোধ তেমনটা ছিল না, কারণ ইরার যখন কিছু হতো আঞ্জু তখন সেটা কনসার্নই করত না। তবে এই বিষয়ে মন্দিরা বলে, একজন মা সবসময় তার বাচ্চাকে শেখানোর জন্য তাকে বকা দেয়, তাকে দূরে রাখে, যাতে সে শিখতে পারে, সমাজের সাথে খাপ খাইয়ে নিতে পারে, একা চলতে পারে। এই জন্য অনেক সময় তার সাথে খারাপ ব্যবহার করতে হয়, তাকে শাসনও করতে হয়। এটা প্রত্যেক মায়েরাই করে, আর এটা ভালো মায়েরাই করে থাকে। এটাকে মাতৃত্বের অবহেলা বলে না। আর অঞ্জু তার বাচ্চার কথা চিন্তা করে 10 বছর আগে তার চাকরি ছেড়ে দিয়েছে। এমনকি রাজের সাথে সেপারেট হওয়ার পরও রাজের অপোজিট ফ্ল্যাটেই থেকেছে, যাতে তার মেয়ের প্রয়োজন হলে সে তার মেয়ের পাশে দাঁড়াতে পারে। এরপর কোর্ট নতুন একটি ডেট দেয়। রাজ আর অঞ্জুকেও কারাগারে নিয়ে যাওয়া হয়। সিন চলে যায় কারাগারে। রাজকে যে সেলের মধ্যে রাখা হয়েছিল সেখানে রাজের সাথে এক কয়েদির অ্যাপেন্ডিক্সের সমস্যা দেখা দিচ্ছিল। কারাগারে ডক্টর আসতে সময় লাগবে, কিন্তু পেশেন্টের যে কন্ডিশন তাতে খুব বেশি সময় অপেক্ষা করা যাচ্ছে না। আর রাজু যেহেতু একজন সার্জন, তার রাজ নিজেই ওই কয়েদির সার্জারি করার সিদ্ধান্ত নেয়। আর কারাগার কর্তৃপক্ষের অনুমোদনে রাস্তার সার্জারিও করে। সিন চলে যায় পরবর্তী হেয়ারিংয়ের দিন। লেখা প্রথমেই রোশনির মা মোহিনীকে ডাকে। আর লেখার প্রশ্নে একসময় মোহিনী জানায় মোহিনীর হার্ট ভালভে প্রবলেম ছিল, ইমার্জেন্সি অপারেশন দরকার পড়েছিল, আর রোশনি সেই অপারেশনটা করিয়েছে। ওই অপারেশনে তাদের 22 লক্ষ টাকা খরচ হয়েছিল। তবে এত টাকা তারা কিভাবে অ্যারেঞ্জ করলো, এই ব্যাপারে মোহিনী জানায় রোশনি ওই সময় ফান্ড রেজিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিল। 25 জুলাই রোশনি কল করে জানায় সার্জারিতে খরচ হবে সে সার্জারির জন্য ফান্ড পাওয়া গেছে। কিন্তু ওই সময় রোশনি অসুস্থ থাকায় রোশনি মোহিনীর সার্জারির সময় নাসিকে থাকতে পারেনি। এরপর লেখা রাজের মা গুরমিতকে ডাকে। আর এরপর আমরা জানতে পারি গুরমিত একটি ট্রাস্ট চালায়। অসহায় মানুষেরা যারা নিজেদের চিকিৎসার খরচ জোগাড় করতে পারে না
তারা তাদের জন্য ফান্ডিং করে চিকিৎসা করায়, আর ওই ট্রাস্টের সব কিছুই রাজ দেখাশোনা করে। গুরমিতের কাছে সাইনিং অথরিটিও আছে, তবে বড় ট্রানজ্যাকশনগুলো রাজই সাইন করে। তবে লেখা এখানে একটি ট্রানজ্যাকশন রিপোর্ট দেখায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে 25 জুলাই ওই ট্রাস্ট থেকে রোশনির মা মোহিনীর নামে 22 লক্ষ টাকার একটা ফান্ডিং করা হয়েছে, আর ওই চেকে গুরমিত নিজে সই করেছিল। তার মানে দাঁড়াচ্ছে রোশনি মোহিনীকে যেটা বলেছিল যে সে ফান্ড রেজিং করছে, আসলে তেমনটা করেনি। পুরো টাকাটাই গুরমিত দিয়েছিল তার ট্রাস্টের মাধ্যমে। তবে রাজ এই ব্যাপারে কিছুই জানত না। কিন্তু রোশনিকে এতগুলো টাকা দেওয়ার পিছেও তো কোনো কারণ থাকতে পারে, আর এই কারণটি হচ্ছে তার কিছুদিন পূর্বেই গুরমিত জানতে পেরেছিল রোশনি প্রেগনেন্ট। গুরমিত জানত তার মায়ের অপারেশনের জন্য টাকার দরকার, তাই ওই মুহূর্তে গুরমিত রোশনিকে একটি চয়েস দিয়েছিল। রোশনি যদি তার অ্যাবর্শন করিয়ে নেয়, তাহলে গুরমিত তার মায়ের চিকিৎসার পুরো টাকাটা দিবে। আর তখন রোশনি তার মায়ের চিকিৎসার জন্য নিজের বাচ্চার অ্যাবর্শন করিয়েছিল। তবে এর কোনো কিছুই না রাজ জানত, না রোশনির মা মোহিনী জানত। অবশ্য গুরমিত বলে রাজ আর অনু সেপারেট থাকলেও ওদের তখনও ডিভোর্স হয়নি। এই মুহূর্তে যদি এই কথাটা প্রকাশ হয়, তাহলে সমাজে আমার পরিবারের কোনো সম্মানই থাকবে না। তাই আমি যেটা করেছি, আমার পরিবারের সম্মান বাঁচানোর জন্য আমি করেছি। আর আমি তো রোশনিকে জোর জবরদস্তি করিনি, ওকে আমি চয়েস দিয়েছিলাম, ও সেটা ব্যবহার করেছে। আর রোশনি ওই সময় অ্যাবর্শন করানোর কারণেই তার মায়ের অপারেশনের সময় থাকতে পারেনি। এই জন্য লেখা কোর্টকে বলে এই নাগপাল পরিবার তাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য টাকার ব্যবহার করে। তারা মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেদের সমস্যার সমাধান করে। আর রোশনিকেও তারা ব্যবহার করেছে। এই পরিবারের প্রত্যেকে রোশনিকে ইমোশনালি টর্চার করেছে। আর যখন বুঝতে পেরেছে রোশনি যদি সবকিছু প্রকাশ করে দেয়, তাহলে তাদের পরিবারের সম্মান নষ্ট হয়ে যেতে পারে, তাই রোশনিকে চুপ করাতেই তারা পূর্ব পরিকল্পনা করে রোশনিকে খুন করেছে। আর লেখা এখানে শুধু রোশনির খুনের বিষয় না, রোশনির সাথে আনবর্ন চাইল্ডের খুনের দায়েও নাগপাল পরিবারকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করে। আর এর মধ্য দিয়ে ওই দিনের মতো কোর্টের অধিবেশন শেষ হয়। তবে এরপর কি ঘটবে তার জন্য আমাদের আরেকটু সময় অপেক্ষা করতে হবে, কারণ আরও 2টি এপিসোড আসা বাকি। আমি জানি অপেক্ষা করা বিরক্তিকর, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের মতো আমাকেও ওই 2 এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। তবে আমি কথা দিচ্ছি, পরবর্তী 2 এপিসোড যখনই আসবে, সাথে সাথে আমি শেষ পর্বের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে আসব। তবে 6টি পর্ব দেখার পর আর এ পর্যন্ত যা কিছু হলো, তাতে আপনার মতামত কি? কে খুন করতে পারে বা রোশনির সাথে আসলে কি ঘটতে পারে? কমেন্টসে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।